হাই এভরিবডি, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটা কবিতা পড়াবো। কবিতাটি দ্বাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত। কবিতাটির নাম হচ্ছে অ্যাসলিপ ইন দি ভ্যালি। লেখক হচ্ছেন আর্থার র্যাবো। তা কবিতায় যাওয়ার আগে আমাদের কবি সম্পর্কে কিছু জানতে হবে। উই শুড নো সামথিং অ্যাবাউট দি পোয়েট বিফোর গোয়িং টু দি পোয়েম। আর্থার র্যাবো ওয়াজ অ্যাকচুয়ালি এ ফ্রেঞ্চ পোয়েট। তিনি ছিলেন একজন ফরাসি কবি। তিনি অধিকাংশ কবিতা ফরাসি ভাষাতেই লিখেছেন। তো লেখকের জীবনী আমি পয়েন্টগুলো লিখেছি বোর্ডের মধ্যে। বোর্ডের দিকে তাকিয়ে দেখো। আর্থার র্যাবো। হিজ ফুল নেম ওয়াজ জন নিকোলাস আর্থার র্যাবো। অকুপেশন এ রাইটার, এ সোলজার অ্যান্ড এ ট্রেডার। হি ওয়াজ অ্যাট দি সেম টাইম এ রাইটার অ্যান্ড এ ফাইটার। তিনি একই সঙ্গে একজন লেখকও বটেন, একজন ফাইটার অ্যান্ড রাইটার, লেখক এবং যোদ্ধা, সেই সঙ্গে একজন ট্রেডার। হি ওয়াজ বর্ন ইন এ স্মল টাউন অফ ফ্রান্স। দ্য নেম অফ দি টাউন ওয়াজ শার্লেভিল। হি ওয়াজ বর্ন ইন শার্লেভিল, এ স্মল টাউন ইন ফ্রান্স। ফ্রান্সের একটা ছোট্ট শহর শার্লেভিলে তিনি জন্মেছিলেন। কত না 1854 সালে। হি ওয়াজ বর্ন ইন ইয়ার 1854. Now, point number 4, father. His father was Frederick Rabo, an army officer. তার বাবা ছিলেন ফ্রেডারিক র্যাবো। তার বাবা ছিলেন একজন আর্মি অফিসার। আচ্ছা, কবির যখন 6 বছর বয়স তখন তার বাবা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যান, বাড়ি থেকে চলে যান, তারপরে আর কোনোদিন ফিরে আসেননি। তার ফলে কবির প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কেটেছিল। তিনি তাদের শহরের স্কুলে ভর্তি হয়েছিলেন। তারপর তিনি একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে পালিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। তারপরে একজন বিখ্যাত কবির সঙ্গে ভাগ্যচক্রে তার পরিচয় হয়। সেই কবির নাম এখানে লেখা আছে ভার্সলাইন। এই কবিতাকে আশ্রয় দিয়েছিলেন এবং তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন। আর একজন ব্যক্তি ছিলেন জর্জ ইজামবার্ট। ইনি একজন শিক্ষক, তিনি তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন। এদের দুজনের অনুপ্রেরণায় তিনি কবিতা লিখতে শুরু করেন। তিনি বাড়ি ফিরে এসে কবিতা লেখা শুরু করেন। আমাদের জানতে হবে যে তার কবিতা কিন্তু খুব অল্প বয়সের লেখা। 13 বছর বয়সে তিনি প্রথম কবিতা লিখেছিলেন, কিন্তু তার কেরিয়ার কিন্তু এই 15 বছর থেকে 20 বছর, এই 5 বছর তিনি সমস্ত কবিতাগুলো লিখেছিলেন। 20 বছরের পর আর সেরকম কোনো কবিতা লেখেননি। যাই হোক, তিনি ছিলেন এই যে ডাচ কলোনিয়াল আর্মির একজন সৈনিক। ডাচ কলোনিয়াল আর্মি, সেখানে তিনি সৈনিক হয়ে গিয়েছিলেন। তারপরে জীবিকার সন্ধানে তিনি গিয়েছিলেন আফ্রিকা। কিন্তু দুঃখের বিষয়, তিনি যখন বাড়ি ফিরে এলেন তখন খুবই অসুস্থ। তার যখন 37 বছর বয়স তখন তার ক্যান্সার ধরা পড়ে। তার পায়ের মধ্যে, তার হাঁটুতে খুব যন্ত্রণা শুরু হয়েছিল। তারপরে ডাক্তাররা পরীক্ষা করে বললেন যে তার নাকি ক্যান্সার হয়েছে, পা কেটে বাদ দিতে হবে। শেষ বয়সে তার পা কেটে বাদ দিতে হয়েছিল। তারপরে কিন্তু তিনি বাঁচেননি। তিনি 37 বছর বয়সে ফ্রান্সের একটা শহর মার্সেলিতে মারা যান। কত সালে? 1891 সালে, অ্যাট দি এজ অফ 37। তখন তার বয়স ছিল মাত্র 37 বছর, কিন্তু তার কেরিয়ার হচ্ছে মাত্র 5 বছর। এই 1870 থেকে 1875, এই 5 বছরের মধ্যে তিনি জীবনে সব কবিতা লিখেছিলেন। এত অল্প বয়সে তিনি কবিতা লিখেছিলেন, এই জন্যে তাকে সবাই বলতো বয় পোয়েট। হি ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দি বয় পোয়েট। আর বিখ্যাত ফরাসি লেখক তাকে একজন বলেছিলেন যে তিনি হচ্ছে লিটল শেক্সপিয়ার। হ্যাঁ, একজন ফরাসি লেখক তাকে লিটল শেক্সপিয়ার নামে অভিহিত করেছিলেন। যাই হোক, এখন আমরা আসবো অন্য বিষয়ে। আমাদের জানতে হবে যে কবিতাটা আসলে একটা যুদ্ধের কবিতা। দিস ইজ অ্যাকচুয়ালি এ ফেমাস ওয়ার পোয়েম। তাহলে জানতে হবে ওয়ার পোয়েম কাকে বলে আর ওয়ার পোয়েটই বা কারা। এই প্রসঙ্গে 2-4 কথা আমি বলছি। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন ইংল্যান্ডে সৈনিকের ক্রাইসিস দেখা গেল, সৈনিকের অভাব দেখা গেল। আর তখন ইংরেজ সরকার যুবক সম্প্রদায়ের কাছে আবেদন জানালো যেন তারা সৈনিক হয়ে যুদ্ধক্ষেত্রে যায় এবং ইংল্যান্ডের হয়ে যুদ্ধ করে। তখন দেশপ্রাণে উদ্বুদ্ধ হয়ে বেশ কিছু ইংরেজ যুবক যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়তো, তারা সৈনিকের খাদের নাম লেখালো এবং 6 মাসের ট্রেনিং নিয়ে যুদ্ধ করতে গেল। দে ওয়ার সেন্ট টু দি ব্যাটলফিল্ড অফ ফ্রান্স। দে ফট এগেনস্ট জার্মানি ফর ইংল্যান্ড।
ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে তারা যুদ্ধ করলো। এদের মধ্যে বেশ কিছু কবি সাহিত্যিক ছিলেন। এই কবি সাহিত্যিকদের মধ্যে বিখ্যাত ছিলেন উইলফ্রেড আওয়েন, সিগফ্রিড স্যাসুন, রুপার্ট ব্রুক। এদের বলা হয় যুদ্ধের কবি। তারা যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধের বিভৎস দৃশ্য দেখলেন, তারপরে যুদ্ধের বিরুদ্ধে স্লোগান করলেন। দে ডিড নট গ্লোরিফাই ওয়ার, দে ওয়েন্ট এগেনস্ট দি ওয়ার। তারা তাদের কবিতার মাধ্যমে বোঝাতে চাইলেন যে যুদ্ধ কোনোদিন শান্তি বয়ে নিয়ে আসতে পারে না। ওয়ান ওয়ার ব্রিংস অ্যানাদার ওয়ার, একটা যুদ্ধ আর একটা যুদ্ধকে নিয়ে আসে। সেই জন্য তারা কবিতার মধ্যে মানুষকে সচেতন করতে চাইলেন। তারা শুধু এটুকুই বোঝাতে চাইলেন যে ওয়ার ইজ এ ডার্টি আগলি বিজনেস, যুদ্ধ হচ্ছে একটা নোংরা কুৎসিত ব্যবসা। ওয়ার ইজ নাথিং বাট দি অর্গানাইজড বুশারি অফ বয়েজ, যুদ্ধ আসলে কিছু নয়, যুদ্ধ হচ্ছে পরিকল্পিত সংগঠিত যুবক হত্যা। একদল সৈনিককে পরিকল্পনা করে একটা ডেট ঠিক করে যুদ্ধক্ষেত্রে নিয়ে গিয়ে হত্যা করার নামই হচ্ছে যুদ্ধ। They are killed in the battlefield like cattle. There is no difference between a battlefield and a butcher house. যুদ্ধক্ষেত্রের সঙ্গে এই কসাইখানার কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য একটাই যে যুদ্ধক্ষেত্রে যুবক সৈনিকদের হত্যা করা হয় আর কসাইখানায় শুধু গবাদি পশুদের হত্যা করা হয়। তো যাই হোক, এই কবিতার প্রেক্ষাপট কিন্তু ফ্রাঙ্কো প্রুসিয়ান ওয়ার। ফ্রাঙ্কো প্রুসিয়ান ওয়ার 1975 সাল নাগাদ একটা যুদ্ধ শুরু হয়েছিল। 1976 সালে যুদ্ধটা হয়। সেই যুদ্ধটা হচ্ছে ফ্রাঙ্কো প্রুসিয়ান ওয়ার বা ফ্রাঙ্কো প্রাসান ওয়ার। এটা হয়েছিল ফ্রান্সের সঙ্গে জার্মানির যুদ্ধ। জার্মানির একটা প্রদেশ হচ্ছে প্রাশিয়া, সেই থেকে হয়েছে প্রাশিয়ান ওয়ার। এই যুদ্ধের প্রেক্ষাপটেই কবিতাটা লেখা। যদিও এটা বিশ্বযুদ্ধ শুরু হওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অনেক বছর আগেই, 37 বছর আগেই এই কবিতা লেখা হয়েছিল। এখন আমরা আসছি মূল কবিতায়। কবিতার নাম অ্যাসলিপ ইন দি ভ্যালি, লেখক আর্থার র্যাম্বো। এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই আছে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের বিবরণ, একটা সুন্দর উপত্যকা, গ্রিন ভ্যালি, সবুজ উপত্যকা, যেখানে দিয়ে বয়ে গেছে সুন্দর একটা ছোট নদী, ধীর গতিতে বয়ে চলেছে নদীটা। আর সেই নদীটা ওই উপত্যকার মধ্যে যেন একটা রূপলি দাগ রেখে গেছে উজ্জ্বল ঘাসের মধ্যে। আর পাহাড়ের উপর থেকে স্রোতের মতো ঝরে পড়ছে সূর্যের আলো। সূর্যের আলোয় গোটা উপত্যকা যেন উজ্জ্বল হয়ে উঠেছে। সূর্যের আলো গোটা উপত্যকাটাকে পরিপূর্ণ করে তুলেছে। আর একজন সৈনিক, যার বয়স খুবই অল্প, সে ওই উপত্যকার মধ্যে সবুজ ঘাসের মধ্যে শুয়ে আছে। তার মুখটা হাঁ হয়ে আছে বা উন্মুক্ত হয়ে আছে। আর তার মাথার মধ্যে রয়েছে বালিশ, যে বালিশটা ফান গাছ দিয়ে তৈরি। ফান গাছের বালিশ আছে তার মাথার নিচে। আর সে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, আর একটা হাত তার বুকের উপর আছে। এই সবুজ ঘাসের মধ্যে সৈনিকটা শায়িত অবস্থায় আছে। তার চেহারাটা যেন বিবর্ণ, আর সেই সূর্যের আলোয় স্নাত ঘাসের মধ্যে সে শুয়ে আছে। আর তার মুখের মধ্যে আছে মৃদু হাসি। তার পাগুলো ফুলের মধ্যে রয়েছে, প্রকৃতি যেন ফুল দিয়ে তাকে সাজিয়ে দিয়েছে। তার পায়ের মধ্যে রয়েছে কিছু বুনো ফুল। আর সৈনিকটা মুখের মধ্যে আছে মৃদু হাসি। কবি প্রকৃতিকে বলছেন, হে প্রকৃতি, তুমি তাকে উষ্ণ রেখো, তাকে যেন ঠান্ডা লেগে না যায়। আর গুঞ্জনরত কীটপতঙ্গ যেন তার ঘুমের ব্যাঘাত সৃষ্টি না করে। সে সূর্যের আলোয় ঘুমাচ্ছে শান্তিতে, একটা হাত তার বুকের উপর আছে। তারপরে কবিতার শেষ লাইনটা খুব বিখ্যাত, এটা হচ্ছে কবিতার ক্লাইম্যাক্স। এখানেই আমরা বুঝতে পারলাম যে এই সৈনিকটি যুদ্ধক্ষেত্রে আহত হয়ে এই উপত্যকার মধ্যে এসে পড়ে গেছে এবং সেখানে সে মৃত অবস্থায় শুয়ে আছে। কারণ কবি বলছেন, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার শরীরের এক পাশে আছে 2টো লাল গর্ত, যেটা ইঙ্গিত দিচ্ছে সে বুলেটের আঘাতে নিহত হয়েছে। এটাই হচ্ছে যুদ্ধের রেজাল্ট, এটাই হচ্ছে যুদ্ধের পরিণতি। তাহলে কবিতাটা আমরা লাইন বাই লাইন পড়ছি, তোমরা কবিতাটা বের করতে পারো। পেজ নাম্বার 63, টেক্সট বইয়ের পেজ নাম্বার 63। প্রথম লাইন, এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটি ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটি ছোট্ট নদী ধীর গতিতে বয়ে চলেছে। এ স্মল, একটি ছোট্ট, গ্রিন ভ্যালি, সবুজ উপত্যকা, হোয়ার, যেখানে এ স্লো স্ট্রিম, ধীর গতি সম্পন্ন একটা ছোট নদী, স্ট্রিম মানে রিভিউলেট, স্মল রিভার, ছোট নদী, ফ্লো মানে বয়ে যাওয়া, অ্যান্ড লিভস, এবং রেখে গেছে লং স্ট্র্যান্ডস অফ সিলভার, রূপলি দাগ, লম্বা ফিতের মতো দাগ। স্ট্র্যান্ড মানে সুতো, পাকানো সুতো বা ফিতে। তাহলে লং স্ট্র্যান্ডস অফ সিলভার, যেন
রূপোর মতো দাগ ফেলে রেখে গেছে। দূর থেকে আসলে নদীটাকে দেখে মনে হচ্ছে একটা রূপালি পাত, কারণ তার সূর্যের আলো তার উপরে পড়ে চকচক করছে। অন দি ব্রাইট গ্রাস, সে উজ্জ্বল ঘাসের মধ্যে। ফ্রম দি মাউন্টেন টপ, পাহাড়ের উপর থেকে। স্ট্রিম মানে স্রোতের মতো বয়ে আসছে। দ্য সানস রেজ, সূর্যের রশ্মি, সূর্যের আলো, সূর্যালোক। দেখো প্রথম লাইনে আছে স্ট্রিম, আবার 3 নম্বর লাইনও আছে স্ট্রিম। প্রথম লাইনে যে স্ট্রিম আছে সেটা হচ্ছে নাউন, আচ্ছা সেটা হচ্ছে নদী। আর এখানে স্ট্রিম মানে স্রোতের মতো বয়ে আসা। তারপরে এখানে সূর্যের আলোটাকে জলের সঙ্গে তুলনা করা হয়েছে। জল যেমন পাহাড়ের গা বেয়ে বয়ে আসে, সেরকম মাউন্টেন টপ বা পাহাড়ের উপর থেকে স্রোতের মতো বয়ে আসছে সূর্যের আলো। তারপরে দেখো 4 নম্বর লাইনে, দে ফিল দ্য হলো, তারা গোটা উপত্যকাটাকে পূর্ণ করে দিয়েছে। এমনিতে হলো মানে হচ্ছে ফাঁকা জায়গা, এখানে হলো মানে হচ্ছে ভ্যালি। ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। কবিতার ভাষায় বলা হয় ভেল বা ডেল। সেই হলো মানে উপত্যকা, ফুল অফ লাইট, যেটা আলোয় পরিপূর্ণ। তারপরে 4 নম্বর লাইনে হলো 5 নম্বর লাইনটা পড়ো। এ সোলজার ভেরি ইয়াং, একজন সৈনিক যে কিনা খুবই যুবক অর্থাৎ তরুণ বয়স্ক। লাইজ ওপেন মাউথ, লাই মানে শুয়ে থাকা, ওপেন মাউথ মানে মুখটা খোলা অবস্থায়। তাহলে এখানে দেখা যাচ্ছে সবুজ ঘাসের মধ্যে একজন সৈনিক শুয়ে আছে। আসলে এখানে আমরা একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য দেখতে পাচ্ছি। একদিকে আছে সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ, আর একদিকে আছে একটা ডেড বডি, মানে প্রাণ আর মৃত্যু দুটো পাশাপাশি। সজীব সবুজ উদ্ভিদ, আর একদিকে হচ্ছে একটা ডেড বডি। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, আর তার মাথার নিচে আছে ফার্ন গাছের পিলো। পিলো মানে বালিশ। এ পিলো আছে একটা বালিশ মেড অফ ফার্ন, যেটা ফার্ন গাছ দিয়ে তৈরি। আমরা বায়োলজির বইয়ে পড়েছি ফার্ন গাছ। তারপরে বিনিথ মানে নিচে, হিজ হেড তার মাথার নিচে। প্রকৃতি যেন স্নেহময়ী মহিলার মতো তার মাথার মধ্যে একটা বালিশ তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে ফার্ন গাছের। তারপরে অ্যাসলিপ মানে ঘুমন্ত, অ্যাসলিপ মানে অন স্লিপ, এ মানে অন এখানে। এটা বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন, যেমন অ্যাবেগিং। তারপরে আসছে স্ট্রেসড মানে হাত পা ছড়ানো অবস্থায়। ইন দি হেভি আন্ডারগ্রোথ, সেই ঘন ঝোপঝাড়ের মধ্যে। হেভি মানে ঘন, মানে ডেন্স, আর আন্ডারগ্রোথ মানে ঝোপঝাড়। আসলে বড় গাছের নিচে যে ছোট ছোট গাছগুলো থাকে সেগুলোকে বলা হয় আন্ডারগ্রোথ, মানে বুশ, BUSH। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, আর সৈনিকটা শুয়ে আছে বিবর্ণ হয়ে তার সেই সূর্যের আলোয় স্নাত সবুজ উষ্ণ ঘাসের মধ্যে। আচ্ছা, পেল এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। পেল মানে বিবর্ণ, পাণ্ডুর, ফ্যাকাশে, ব্লাডলেস। আসলে কখন একজন মানুষ পেল হয়? যখন তার শরীর থেকে প্রচুর রক্ত ঝরে যায়, কিংবা মানুষ যখন মারা যায় তখন সে হয় পেল বা বিবর্ণ। এখানে যেন সৈনিকটা মরে পড়ে আছে, সেই জন্যই সে পেল। আর তাছাড়া তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে, এই জন্য সে পেল। ইন হিজ ওয়ার্ম, তার সে উষ্ণ, গ্রিন মানে সবুজ, সানসোকড মানে সূর্যের আলোয় স্নাত, মানে দি হোল অ্যাটমসফিয়ার হ্যাজ সোকড দি লাইট অফ দি সান, সেই জন্য সানসোকড বেড। সেই বিছানাটা কেমন? একটা হচ্ছে ওয়ার্ম, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে সানসোকড। এই 3টে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে বেড এই নাউনটাকে মডিফাই করার জন্য। পরের লাইন, হিজ ফিট অ্যামং দি ফ্লাওয়ার্স, তার পাগুলো আছে ফুলের মাঝখানে। হি স্লিপস, আর সে ঘুমোচ্ছে। হি স্মাইল, আর তার হাসিটা, তার মুখে একটা মৃদু হাসি লেগে আছে। ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, আর তার হাসিটা হচ্ছে শিশুর হাসির মতো। শিশুর হাসি কেমন হয়? শিশুর হাসি হচ্ছে নিষ্পাপ হাসি। আচ্ছা, সেই হাসিটা হচ্ছে জেন্টল। জেন্টল মানে হচ্ছে এমনিতে ভদ্র, জেন্টল মানে এখানে মৃদু হাসি। আর উইদাউট গাইল, সেই হাসির মধ্যে কোনো ছলনা নাই, কোনো ভনিতা নাই, ভণ্ডামি নাই, সেই ছলনাবিহীন হাসি। অর্থাৎ সৈনিকটার ছিল নিষ্পাপ, সে তো জীবনে কোনো অন্যায়কারী করেনি, কিন্তু যুদ্ধ তার প্রাণ কেড়ে নিয়েছে, এটাই বোঝানো হচ্ছে। যুদ্ধ মানে এরকম, একজন সৈনিক আর একজন সৈনিকের কখনো শত্রু নয়, তবু সে নিহত হয় অন্য একজন সৈনিকের হাতে। একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ হয়, কিন্তু একটা সৈনিকের সঙ্গে সৈনিকের কোনো শত্রুতা নাই। আহ নেচার, আহ প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে তুমি উষ্ণ রেখো। এখানে কবি প্রকৃতির উদ্দেশ্যে সম্বোধন করছেন। এটাকে পোয়েটিকভাবে বলা যেতে পারে যে এটা হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি, কাউকে কিছু সম্বোধন করে বলা। ওহ নেচার, কিপ হিম ওয়ার্ম, তাকে তুমি উষ্ণ রেখো। হি মে ক্যাচ কোল্ড, তাকে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। এখানে আমাদের মনে পড়ে যাবে সেই উইলফ্রেড আউনের লেখা বিখ্যাত কবিতা ফিউটিলিটির কথা। প্রথম লাইনটা কী ছিল সেখানে? মুভ হিম ইন্টু দি সান,
কবি বলছেন যে সৈনিকটা মরে পড়ে আছে ট্রেঞ্চ বা পরীক্ষার মধ্যে, তাকে তোমরা সূর্যের আলোর দিকে নিয়ে যাও, কারণ সূর্যের আলোই তাকে পারে বাঁচাতে। মুভ হিম ইনটু দি সান। এখানেও কবি যেন প্রকৃতিকে বলছেন কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রেখো। ওয়ার্ম মানে উষ্ণ বা গরম। হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। এখানে যেন একটা আয়রনি কাজ করছে। কবি খুব ভালো করেই জানেন যে সৈনিকটা মারা গেছে, তবুও তিনি বলছেন তাকে ঠান্ডা লেগে যেতে পারে। দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, আর সেই গুঞ্জনরত কীটপতঙ্গগুলো যেন কখনোই ডিস্টার্ব করে না, ব্যাঘাত সৃষ্টি করে না তার বিশ্রামের। আসলে যে মানুষ ঘুমাচ্ছে তার ঘুম ভাঙানো যায়, কিন্তু যে মরে পড়ে আছে, ইটার্নাল স্লাম্বার, চিরন্তন ঘুম, যে চির ঘুমে শায়িত আছে, তার ঘুম কেউ ভাঙাতে পারবে না, তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। এখানেও যেন একটা আয়রনি কাজ করছে। দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, সেই গুঞ্জনরত পতঙ্গ। হামিং মানে গুঞ্জনরত, মানে বাজিং সাউন্ড, বাজিং। আর ইনসেক্টস মানে পতঙ্গগুলো, ডু নট ডিস্টার্ব করা মানে ব্যাঘাত সৃষ্টি করা, হিজ রেস্ট, তার বিশ্রামে যেন ব্যাঘাত সৃষ্টি না করে। হি স্লিপস, সে শুয়ে আছে ইন সানলাইট, সূর্যের আলোয়। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটা হাত আছে তার বুকের মধ্যে রাখা অবস্থায়। অ্যাট পিস, সে শান্তিতে ঘুমোচ্ছে। অ্যাট পিস মানে হি ইজ স্লিপিং ইন পিস। আচ্ছা, ইন হিজ সাইড, তার শরীরের একটা সাইডে, একটা দিকে, দের আর 2 রেড হোলস, সেখানে আছে 2টো লাল গর্ত। এটাই হচ্ছে কবিতার ক্লাইম্যাক্স। এখানেই যেন আসল সত্য প্রকাশিত হয়েছে। হেয়ার দি লাস্ট লাইন অফ দি পোয়েম রিভিলস দি ট্র্যাজেডি অফ ওয়ার, দ্য রিয়ালিটি অফ ওয়ার। সেটা কি? দ্য ডেথ অফ দি সোলজার্স ইন দি ব্যাটল। তাহলে ইন হিজ সাইড, তার শরীরের দুপাশে, শরীরের একটা সাইডে আছে 2টো লাল গর্ত। শত্রুপক্ষের কোনো সৈনিক যেন তাকে গুলিবিদ্ধ করেছে, তার ফলেই সে ছুটতে ছুটতে এসে এই ভ্যালিতে এসে মরে পড়ে আছে। এই হচ্ছে কবিতা। এখন কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। এই কবিতার মধ্যে সরাসরি যুদ্ধের বিষয়ে কিছু কথা বলা হয়নি, মনে হচ্ছে যেন ক্যামেরার সাহায্যে একটা ছবি তোলা হয়েছে, আর সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই দৃশ্যটা দেখে অবশ্যই আমরা জানতে পারবো যুদ্ধ কী। আসলে আমাদের মনে একটা করুণ ভাব জাগিয়ে তোলাই হচ্ছে কবির মূল উদ্দেশ্য। আমরা যেন আর যুদ্ধের দিকে না যাই, যুদ্ধের কী পরিণতি সেটাই একটা ঘটনা থেকে আমরা বুঝতে পারছি। এখানে কবি বলতে চাইছেন কি? Sleep in the Valley is actually a war poem. The poem deals with the death of a young soldier. The poem reveals the futility of war, the tragedy of war, and the pity of war. The poet wants to say that thousands of young soldiers die in the battlefield with their dreams unfulfilled. The 2 bullet wounds of the soldiers reveals the reality of war, the brutality of war. The poet has raised his voice against the meaningless destruction of precious human life. আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছ। এই ভিডিওটা বারবার দেখে তোমরা কবিতাটা ভালোভাবে আয়ত্ত করে নাও।